আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2025-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এখানে উদ্দীপক হিসেবে দেখো একটা চিত্র দেওয়া আছে, যেটা হচ্ছে এতটুকু হচ্ছে তোমার গর্ভাশয়ের একটা চিত্র, যার উপরে হচ্ছে তোমার একটা পরাগরেণু এসে পতিত হয়েছে। তাহলে এখানে কে চিহ্নিত অংশটা হচ্ছে তোমার পরাগরেণু, আর এখানে এল হচ্ছে তোমার পুংগেমেটোফাইট যে উৎপত্তি হচ্ছে, অর্থাৎ পরাগরেণুগুলা নালিকা কোষ সৃষ্টি করে যখন ওই যে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি আসতেছে। আর এম হচ্ছে তোমার ডিম্বাণুটাকে চিহ্নিত করছে। তারপরে এটা আমরা পরাগায়ন পদ্ধতিটা বুঝতেছি। পরাগায়ন কারণ হচ্ছে গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হয়েছে, তার মানে পরাগায়ন সম্পন্ন হয়েছে। এরপরে হচ্ছে নিষেক সম্পন্ন হওয়ার জন্য দেখো নালিকা কোষটা আসতেছে, আর এখানে ডিম্বাণু উৎপন্ন হয়ে আসছে, তার মানে ডিম্বাণুর কাছে যখন পরাগরেণু এসে মিলিত হবে তখন নিষেক সম্পন্ন হবে। এখন উদ্দীপকটা বুঝতে পারার পরে আমরা ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো। স্বপরাগায়ন কাকে বলে? অমরাকে বৃক্কের সাথে তুলনা করা হয় কেন? এরপরে বলছে এল সৃষ্টির প্রক্রিয়া চিহ্নিত চিত্রের মাধ্যমে। এল কি জিনিস? ওই যে এখানে এল হচ্ছে তোমার পুংগ্যামেটোফাইট, কারণ পরাগরেণু থেকে যেহেতু উৎপন্ন হচ্ছে নালিকা কোষ জেনারেটিভ কোষ, তার মানে এটা হচ্ছে তোমার পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, অথবা আমরা বলতে পারি মাইক্রোস্পোরোজেনেসিস। এই পদ্ধতিটা আমাদের ব্যাখ্যা করা লাগবে। এরপরে বলছে এল ও এম এর সংযোগের পরিণতি। এল আর এম এর সংযোগ বলতে এল হচ্ছে ওই যে পুংগ্যামেট, আর এম হচ্ছে তোমার দেখো স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। এখন পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনের পরিণতি হচ্ছে এখানে নিষেক সম্পন্ন হবে। নিষেকের পরে নতুন স্পোরোফাইট গঠন হবে, ফল উৎপন্ন হবে। ফলের মাধ্যমে বীজ থেকে আবার পরবর্তীতে তোমার উদ্ভিদটা বংশ বৃদ্ধি করতে পারবে। তার মানে এটা সংযোগের পরিণতি হবে আমাদের ফল উৎপন্ন পর্যন্ত, অর্থাৎ নিষেক, এগুলার বর্ণনা দেওয়া লাগবে। এখন চলো তোমাদের দেখো এগুলোর ডান পাশে এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার। এখানে যেহেতু তোমার কয়ের জন্য 1 নাম্বার বরাদ্দ, তোমাকে এখানে হচ্ছে একটা জ্ঞানমূলক চরণ লিখতে হবে। ক্ষয়ের জন্য যেহেতু 2 নাম্বার, এখানে হচ্ছে তোমার 2টা প্যারা লিখার চেষ্টা করবা। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। এরপরে গ আর ঘতে দেখো 3 আর 4 নাম্বার বরাদ্দ, তার মানে তুমি বুঝতে পারতেছো ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে। চলো এখন যদি আমরা উত্তরে যাই, স্বপরাগায়ন। স্ব শব্দের অর্থ কি? নিজ। এখন যে পরাগায়নটা উদ্ভিদের নিজের মানে একই ফুলে অথবা একই গাছের 2টা ভিন্ন ফুলের ভিতর হবে, তখন ওইটাকে বলবো হচ্ছে আমরা স্বপরাগায়ন, মানে নিজের ভিতর পরাগায়ন। দেখো একটা ফুলে, মনে করো এটা একটা ফুল যেটা একটা উদ্ভিদে আছে, এরপরে ওই একই উদ্ভিদে আরেকটা ফুল আছে মনে করো এখানে। এখন কোনো একটা প্রজাপতি বা পিঁপড়া, তারপরে মৌমাছি, যে কোনো কিছু যদি এই ফুলটা থেকে পরাগ মানে অর্থাৎ মধু খাওয়ার সময় যদি পরাগরেণু ওর গায়ে লেগে যায়, ও যদি উড়ে এসে আবার এই ফুলটার উপরেই বসে, তাহলে দেখো একই ফুলে পরাগায়ন সম্পন্ন হয়েছে। এখান থেকেই ও পরাগরেণুটা নিছে, এখানেই এসে আবার হচ্ছে ওই গর্ভমুণ্ডে পতিত করছে, তার মানে এখানে পরাগায়ন সম্পন্ন হয়েছে একই ফুলে। আবার একই গাছ না, এই 2টা হচ্ছে আমি একই গাছের ফুল আঁকছি। এখন এখান থেকে যদি আবার ওই প্রজাপতি, পিঁপড়া, মৌমাছি, তেলাপোকা যেটাই হোক, যার মাধ্যমেই হোক, ওই পরাগরেণুটা যে যখন পাশের ফুলটাতে মানে একই গাছের অন্য একটা ফুলে যখন পড়বে, তখন এই 2টা ঘটনা যে কোনো একটা ঘটলে আমরা বলবো হচ্ছে স্বপরাগায়ন। স্ব মানে নিজ, নিজের ভিতরেই যেহেতু পরাগায়নটা হচ্ছে, তার মানে এটাকে বলবো আমরা হচ্ছে স্বপরাগায়ন। এরপরে অমরাকে বৃক্কের সাথে তুলনা করা হয় কেন? অমরা কি জিনিস আগে এটা বলো। অমরা হচ্ছে তোমার এরকম একটা অঙ্গ যেটার মাধ্যমে ভ্রূণ মাতৃজরায়ুতে মানে সংযুক্ত থাকে, অর্থাৎ যে ভ্রূণটা মাতৃজরায়ুতে মানে গর্ভে স্থাপিত হওয়ার পরে ওইখানে যে কানেকশনটা সৃষ্টি হয় ভ্রূণ দেহ থেকে মাতৃদেহের ভিতরে, যে পুষ্টি উপাদান বলো, বর্জ্য পদার্থ বলো, তারপরে শ্বসনিক বস্তু, এগুলো আদান প্রদান হয় হচ্ছে অমরার মাধ্যমে। তার মানে অমরা হচ্ছে মাতৃদেহ আর ভ্রূণের দেহটাকে হচ্ছে কানেক্টেড করে। এখন বৃক্ক যেরকম মানব দেহ থেকে বর্জ্য নিষ্কাশন করে, তেমনি ভ্রূণের দেহ থেকে বর্জ্য নিষ্কাশনে অংশ নেয় হচ্ছে এই অমরা। এখন মা যখন পুষ্টিকর খাবার গ্রহণ করে ওইটা হচ্ছে ওই ভ্রূণের দেহেও যায়। এখন ভ্রূণের দেহে যদি কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, ওই বর্জ্য পদার্থগুলো অমরার মাধ্যমে মাতৃদেহে আসে, তারপর মাতৃদেহ থেকে যখন নিঃসৃত হয়, তার মানে ওই মানে ভ্রূণের বর্জ্যটাও মাতৃদেহে থেকে ওই একসাথে হচ্ছে নিঃসৃত হয়ে যায়। দেখো যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃজরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃজরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, ওইটাই হচ্ছে অমরা বা গর্ভফুল।
এখন যখন মানে গর্ভধারণের পরে যখন মানে ভ্রূণটা দেহ থেকে বের হয় তখন হচ্ছে এই গর্ভভ্রূণটাও হচ্ছে নিঃসৃত হয়ে যায়। এটা যতক্ষণ ভ্রূণটা থাকে ততক্ষণ হচ্ছে ওই মাতৃজরায়ুর সাথে কানেকশন সৃষ্টি করে। ভ্রূণ বের হয়ে গেলে ওই এই গর্ভ ফুলটা অথবা অমরাটার হচ্ছে আর কোনো কাজ থাকে না। এটা বৃক্কের মতো কাজ করে কিভাবে দেখো, ভ্রূণদেহে বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় তা হচ্ছে অমরার মাধ্যমে ভ্রূণদেহ থেকে অপসারিত হয়। অম্বিলিকাল কর্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকে এবং এই নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে। অম্বিলিকাল কর্ড হচ্ছে ভ্রূণটা যে মানে একটা তারের মতো একটা মানে নালী, ওইটার মাধ্যমে হচ্ছে অমরার সাথে যুক্ত থাকে। এই যে এরকম দেখবেন নিউবর্ন বেবিগুলোর ওদের নাভিটা হচ্ছে অনেক বড় থাকে, ওই নাভিটা হচ্ছে অম্বিলিকাল কর্ড, যেটা অনেক মানে ওই নালীটা অমরার সাথে যা যুক্ত হয় ওইটা দিয়ে হচ্ছে পদার্থগুলা, প্রয়োজনীয় পদার্থগুলা আদান প্রদান হয়। তাহলে আমরা বলতে পারতেছি যেহেতু বর্জ্য পদার্থ অপসারণে কাজ করে, তাহলে এটাকে আমরা হচ্ছে অমরাকে রেচন অঙ্গ অর্থাৎ বৃক্কের সাথে তুলনা করতে পারি। এরপরে দেখো আমাদের বলছিল যে এল সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করতে বলছে। এখন পুং গ্যামেটোফাইটের উৎপত্তি দেখো, এই জায়গায় আমি তোমাকে আগে চিত্রটা থেকে বুঝাই, এরপরে হচ্ছে কথাগুলো আমরা পড়বো। এখন তুমি যদি কোনো একটা ফুলের উপরে এইভাবে করে একটা আঙ্গুল দাও, ওখানে তোমার আঙ্গুলে দেখবে হচ্ছে হলুদ হলুদ কিছু গুঁড়া লেগে যাচ্ছে, অর্থাৎ ওগুলো হচ্ছে তোমার পরাগরেণু। ওই পরাগরেণুটা তুমি তো এখানে ঠিক মতো দেখতে পারো না, আমি তোমাকে এখানে দেখাচ্ছি। দেখো এরকম একটা মানে স্ট্রাকচার দেখা যায়, এটা হচ্ছে একটা পরাগরেণু। এই পরাগরেণুটাকে যদি আমি এই বরাবর লম্বচ্ছেদ বরাবর কাটলে ভিতরে তুমি এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবা। কি কি দেখতে পাচ্ছি দেখো তো, বাইরে যে কাটা কাটা মতো অংশগুলো ছিল ওইগুলা হচ্ছে তোমার এখানে বহিতক বলছে। ভিতরের যে স্তরটা ওইটা হচ্ছে তোমার অন্ততক। দেখো কিছু কিছু জায়গায় ওই বহিতকটা নাই, মানে ওই যে কাটা যুক্ত অংশটা নাই, তার মানে ওইটাকে বলবো হচ্ছে আমরা এইখানে জার্মোপোর ছিদ্র বলবো এটাকে। এই যে এইখানে দেখো কাটাযুক্ত অংশটা নাই, এটাকে বলবো হচ্ছে জার্মোপোর ছিদ্র। এখন এখানে যে নিউক্লিয়াসটা হচ্ছে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়, যে এখানে একটা নিউক্লিয়াস হচ্ছে আকারে বড় দেখতেই পাচ্ছ, আরেকটা হচ্ছে চিকন চাকন ছোট্ট একটা নিউক্লিয়াস। এখন আকারে বড় নিউক্লিয়াসটা দেখো কি করতেছে, ও সামনে সামনে যাচ্ছে, নালী তৈরি করে করে যাচ্ছে। দেখো ওকে আমরা নালিকা কোষ বলবো, যেটা নালী তৈরি করবে। আর যে ছোট নিউক্লিয়াসটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষ অথবা জেনারেটিভ নিউক্লিয়াস, যেটাই বলো, ওইটা হচ্ছে তোমার ওর পিছে পিছে আসতেছে। দেখো ও নালী তৈরি করতে করতে কত দূরে চলে আসছে, লম্বা একটা নালী তৈরি করছে। এর পিছে পিছে আবার দেখো এই যে ছোট নিউক্লিয়াসটা ও আসতেছিল, আস্তে আস্তে ও হচ্ছে আবার এই জায়গায় তোমার বিভাজিত হয়ে গেছে, একটা ছিল দুইটা হয়ে গেছে। এখন এই যে নালিকা নিউক্লিয়াসটা আকারে বড় নিউক্লিয়াসটা যে নালী নিউক্লিয়াস, এখন আমি তোমাকে বলি ছোট নিউক্লিয়াসটা যদি নালী তৈরি করতে, দেখো ও হচ্ছে ছোট একটা নিউক্লিয়াস, ও যদি এখন নালী তৈরি করছে মনে করো, ও যতটুকু ও তো ওর সমান করে একটা নালী তৈরি করবে। এই নালীর ভিতর দিয়ে, ছোট নালীটার ভিতর দিয়ে বড় নিউক্লিয়াসটা কি যাইতে পারবে? দেখো বড়টা যদি ছোট নালীর ভিতর যাইতে যায় ও তো এখানে আটকায় যাবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো নালী তৈরি করবে হচ্ছে তোমার বড় নিউক্লিয়াসটা। এই যে বড় যে নিউক্লিয়াসটা, এটা এভাবে একটা নালী যদি তৈরি করে, তাহলে ওর পিছে পিছে ছোট নিউক্লিয়াসটা অনায়াসেই যাইতে পারবে, তাই না? এই যে ছোট নিউক্লিয়াসটা যাচ্ছে, দুইটা ছোট নিউক্লিয়াস। এখন তার মানে আমরা বুঝতেই পারতেছি যে পরাগরেণুর ভিতরে যেই দুইটা নিউক্লিয়াস থাকবে, যেটা আকারে বড় ওটাকে বলবো নালিকা নিউক্লিয়াস, কারণ ও নালী তৈরি করবে। আর যেটা আকারে ছোট ওটা হচ্ছে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস, যেটা পরবর্তীতে পুং গ্যামেট তৈরি করবে। এখন এখানে আমি তোমাকে যে কথাগুলো বলছি না, এই কথাগুলো হচ্ছে এখানে বর্ণনায় দেওয়া আছে। দেখো চলো আমরা পড়ি। প্রথমে হচ্ছে উৎপত্তি পূর্বকালীন ঘটনা, পুং গ্যামেটোফাইটের উৎপত্তির পূর্বকালীন ঘটনা কি কি বলছে, যে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। কিভাবে দেখো, এই যে আমরা চিত্রে প্রথমেই এই পরাগরেণু দেখছি না, পরাগরেণু থেকেই তো হচ্ছে পরবর্তীতে পুং গ্যামেট তৈরি হয়েছে, তাহলে প্রথম কোষ কে ছিল? পরাগরেণু। তাহলে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, যেটা হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটা অপত্য কোষ সৃষ্টি করছে। আমরা জানি মিওসিস কোষ বিভাজনে হচ্ছে একটা মাম্মি কোষ থেকে চারটা বাবু কোষ তৈরি হবে, আর মাইটোসিস বিভাজনে একটা মাম্মি কোষ থেকে দুইটা বাবু কোষ তৈরি হবে। এখন চারটা কোষ তৈরি হইলো, অপত্য কোষ মানে হচ্ছে নতুন সৃষ্ট বাবু কোষ, যেগুলা দেখো এখন পূর্ণতা প্রাপ্তির পরে যে এই বাবু কোষগুলার যে নিউক্লিয়াস গুলা থাকবে, ওই নিউক্লিয়াস দেখো মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করছে, একটা আকারে বড় আর একটা ছোট। বড়টাকে নালিকা কোষ বলবো, ছোটটাকে জেনারেটিভ কোষ বলবো। এইটা এই যে এখানে ভিতরে আমি যেই কথাগুলো বলছিলাম চিত্র ভিতরে, ওই কথাগুলো। এরপরে দেখো উৎপত্তি পরবর্তীকালীন ঘটনা, এখানে কি হয়,
নালিকা কোষটা বড় হয়ে তোমার পরাগ নালী তৈরি করে, আর ছোট কোষটা হচ্ছে ওই নালিকা কোষের পিছে পিছে যায়। পিছে পিছে যাওয়ার সময় ওই নালীর ভিতরে অথবা পরাগরেণুতে থাকা অবস্থায় যে কোনো জায়গায় হচ্ছে এই বিভাজনটা হইতে পারে। ওই যে জনন কোষের যে বিভাজন, পুং গ্যামেট তৈরি হবে মাইটোসিস পদ্ধতিতে। এখান থেকে হচ্ছে তোমার দুইটা কোষ তৈরি হয়, এই দুইটা কোষই হচ্ছে তোমার পুং গ্যামেট। তার মানে আমাদের উদ্দেশ্যই ছিল হচ্ছে পুং গ্যামেট তৈরি করা, কারণ ওইটার পদ্ধতিটার নামই কি ছিল, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। তার মানে তোমার পুং গ্যামেট এই যে উৎপত্তি হয়ে গেছে, আমাদের কাজ শেষ। তাহলে আমাদেরকে যে এখানে গ নম্বরে বলছে এটার উৎপত্তি বর্ণনা করতে, আমরা বর্ণনা করে দিলাম, এখানে কাজ শেষ। এরপরে ঘ নম্বরে আমাদের কি চাইছিল, এই যে চিত্রের মাধ্যমে বলছে, হ্যাঁ আমরা চিত্র আঁকছি, তাহলে 3 নম্বরের জন্য এতটুকুই এনাফ। এরপরে ঘতে কি বলছে দেখো, এল ও এম এর সংযোগের পরিণতি বিশ্লেষণ করো। এল আর এম যদি মানে সংযুক্ত হয়, এখানে সংযোগটা হবে কিভাবে, আমি তোমাকে একটা চিত্র যদি দেখাই এভাবে, মানে এই চিত্রটাই, এখান থেকে যে নালী কোষটা তৈরি হচ্ছে না, ও হচ্ছে নালী তৈরি করতে করতে এখান দিয়ে ঘুরে এই জায়গায় এসে উন্মুক্ত হবে। কি জন্য, কারণ রন্ধ্র হচ্ছে নিচের দিকে থাকে। এখন ওই রন্ধ্রের কাছে এসে নালিকা কোষটা হচ্ছে উন্মুক্ত করে দিবে ওই নালীটা। আর ওর পিছে পিছে যে দুইটা পুং গ্যামেট আসতেছিল, ওই পুং গ্যামেট দুইটা, একটা হচ্ছে এই যে এম যে এখানে চিহ্নিত করছে কি ডিম্বাণু, ডিম্বাণুটার সাথে মিলিত হবে। যদি পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হয় ওইটাকে হচ্ছে নিষেক বলি আমরা। নিষেকের পরেই তো হচ্ছে যে মানে ফল তৈরি হবে, ডিম্বক তৈরি হবে, এরপর ডিম্বক বীজে পরিণত হবে, ওই বীজ থেকে হচ্ছে তোমার উদ্ভিদ পরবর্তীতে বংশবৃদ্ধি করতে পারবে। যে আমরা গাছ লাগানোর সময় কি করি, ওই সিডসটা মাটিতে যে বপন করি না, তাহলে হচ্ছে ডিম্বক তৈরি হইলো। তার মানে ডিম্বক তৈরি হওয়াটা অবশ্যই দরকারি। এরপরে দেখো আমাদেরকে পরিণতিটা ব্যাখ্যা করতে হবে। পরিণতি হচ্ছে তোমাকে ফল উৎপত্তি পর্যন্ত এখানে বলা লাগবে। প্রথমে কি হবে, সবার প্রথমে হচ্ছে নিষেকটা সম্পন্ন হবে। নিষেক মানে হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন হবে। এখন পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের গর্ভমুণ্ডে পতিত হয়। গর্ভমুণ্ড হচ্ছে ওই যে স্ত্রী স্তবকের একদম উপরে যে অংশটা, এই যে আমি যদি এভাবে আঁকি, কই আঁকবো, এই যে এরকম উপরে হচ্ছে এরকম মুন্ড থাকে, তারপর গর্ভদণ্ড, তারপর গর্ভাশয়, এরকম একটা চিত্র যে উদ্দীপকে দেওয়া না, দেখো মুন্ড একদম মানে ওর যে মাথার অংশটা, আমরা কি বলি তোমার মাথা আমার মুন্ড, তার মানে মাথাটা, মানে এই উপরে পরাগরেণুটা এসে যখন পতিত হবে ওইটাকে আমরা পরাগায়ন বলবো। এখন পরাগরেণু পতিত হইলে ওখানে ভিতরে আবার এই যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি পড়ছি, পুং গ্যামেটোফাইট যখন উৎপন্ন হবে পরাগ নালিকা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে উঠে, এই যে মানে ও যখন আসতেছিল নালীটা তৈরি করতেছিল কোথায়, এই গর্ভাশয়ের গর্ভদণ্ডে না, দেখো এই যে গর্ভদণ্ড, এই দণ্ডের ভিতরে হচ্ছে সে নালী তৈরি করে করে আসতেছিল। তাহলে এই কথাটা এখানে বলছে। এরপরে তুমি দেখো এর একটি যে দুইটা কোষ থাকে, একটা কোষ হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে মিলিত হয় জাইগোট তৈরি করে, আরেকটা হচ্ছে যে মাঝখানে একটা দুইটা গৌণ নিউক্লিয়াস থাকে, গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য কোষ তৈরি করে। তাহলে যখন ডিম্বাণুর সাথে মিলিত হলো, নিষেক সম্পন্ন হইলো, তাহলে নিষেক তৈরি হওয়ার ধাপ এখানে শেষ। এরপরে নতুন স্পোরোফাইটের গঠন দেখো, স্পোরোফাইট তৈরি হবে। এখানে কি বলছে দেখো, জাইগোট কোষটি স্পোরোফাইটের প্রথম কোষ, অর্থাৎ জাইগোট যে তৈরি হলো এর পরের ধাপ। আমাদের যেহেতু পরিণতি পর্যন্ত ব্যাখ্যা করতে বলছে, তার মানে আমরা হচ্ছে ওর প্রতিটা পরিণতি হচ্ছে বলবো নিষেক, তারপরে হচ্ছে স্পোরোফাইট গঠন, এরপরে ফল সৃষ্টি হবে। এখন দেখো কি বলছে, যে জাইগোট কোষটি স্পোরোফাইটের প্রথম কোষ, এর প্রথম বিভাজনে দুটি কোষ সৃষ্টি হয়, একই সাথে শস্যের পরিস্ফুটনও ঘটতে শুরু করে। জাইগোটের বিভাজন অনুপ্রস্থে ঘটে, ডিম্বক রন্ধ্রের দিকের কোষকে ভিত্তি কোষ এবং ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে অ্যাপিকাল কোষ বলা হয়। একই সাথে এই কোষ দুটির বিভাজন চলতে থাকে, ওই যে দুইটা পরাগ পুং গ্যামেট যে দুইজনের সাথে মিলিত হইলো, এরপরে হচ্ছে ওদের বিভাজন মানে শুরু হইতে, মানে বিভাজন চলতে থাকে। এরপরে অ্যাপিকাল কোষটা ধীরে ধীরে ভ্রূণে পরিণত হয়, আর ভিত্তি কোষটা হচ্ছে ভ্রূণ ধারক গঠন করে। ক্রমশ বীজপত্র, ভ্রূণমূল এবং ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি শস্য টিস্যু উৎপন্ন করে। এই শস্য কোষগুলো ট্রিপ্লয়েড, অর্থাৎ নিউক্লিয়াসকে 3n সংখ্যক ক্রোমোজোম থাকে। ওই যে তোমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড পর্যন্ত শুনছো এরকম, যে ক্রোমোজোম যদি এক সেট থাকে n সংখ্যক, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে হ্যাপ্লয়েড, আর যদি 2n থাকে ডিপ্লয়েড, তখন ওইটাকে বলবো হচ্ছে আমরা ওইটাকে ডিপ্লয়েড বলবো। আর 3n যদি থাকে, মানে 3 সেট ক্রোমোজোম থাকে, তখন বলবো ট্রিপ্লয়েড। এরপরে এটার পরে হচ্ছে তোমার ওই যে ভ্রূণ পোষক কলা, ওই যে অংশগুলা সৃষ্টি হওয়ার পরে ফলের উৎপত্তি হবে। এখন ফল কিভাবে তৈরি হবে, ডিম্বক বীজে পরিণত হবে, আর গর্ভাশয় ফুলের অন্যান্য অংশগুলা সহ পরিপুষ্ট হয়ে তোমার মানে স্ফীত হয়ে ফল তৈরি করবে। দেখো নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হলে ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার কারণে ধীরে ধীরে এটি ফলে পরিণত হয় এবং ডিম্বক এই যে বীজে পরিণত হয়। ডিম্বক থেকে বীজ পাওয়া যায়, আর গর্ভাশয়
এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশগুলো সহ পরিপুষ্ট হয়ে ফল তৈরি করে। তার মানে পরিণতি আমাদের ফল তৈরি করা পর্যন্ত, যেটা বর্ণনায় যে আমরা করলাম, এখানে যেহেতু পরিণতি জানতে চাইছে তোমাকে মানে পুরাটাই হচ্ছে লেখা লাগবে, মানে একদম শুরু থেকে নিষেক থেকে ফল উৎপন্ন হওয়া পর্যন্ত। তাহলে আমরা লিখলাম সংযোগের পরিণতি, যে এভাবে যে স্টেপ বাই স্টেপ আমি লিখলাম, এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক এই জায়গায় সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হয়, তুমি হচ্ছে তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা, ওই অনুযায়ী মানে প্রশ্নে কি চাইছে ওই অনুযায়ী পরীক্ষার খাতায় উত্তর করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে, তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলেই আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।